নিয়ে আলোচনা করব, তাকে বলা হচ্ছে থোরাসি বা বক্ষ দেশীয় কশরুকা। এর সংখ্যা 12টি এবং লক্ষণীয় বিষয় হচ্ছে সার্ভাইকাল কশরুকার যেমন প্রকারভেদ রয়েছে, থোরাসিক কশরুকার বেলা সেরকম প্রকারভেদ নেই, অর্থাৎ এগুলো আকার আকৃতিতে একটু ছোট বড় হলেও তাদের গঠনগত বৈশিষ্ট্যে তেমন কোনো পার্থক্য নেই, অর্থাৎ সবকটার গঠন প্রায় অভিন্ন প্রকৃতি। এই 12টি কশরুকা বলা হচ্ছে থোরাসিক বা বক্ষদেশীয় কশরুকা, যাদের ভার্টিব্রাল বডি এবং ট্রান্সভার্স প্রসেসের সাথে পাজরার সাথে যুক্ত থাকে। লক্ষ্য করো এই যে ছোট ছোট যে গর্ত মতো অংশগুলো আছে তার সাথে কি বক্ষ পিঞ্জরের গঠনকারী যে অস্থিগুলো রয়েছে, যাকে বলছি আমরা রিব বা বক্ষ পিঞ্জর আস্থি, সেই অস্থিগুলোর এই জায়গায় যুক্ত থাকে। কোস্টাল ফেসেট নামক সুস্পষ্ট আর্টিকুলার ফেসেট থাকে। আর্টিকুলার ফেসেট বলতে যেই ফেসেট বা অবতল খাঁজ কোনো একটি অন্য একটি অস্থিকে সংযুক্ত রাখতে সাহায্য করে, সেই ফেসেটকে বলা হচ্ছে আর্টিকুলার ফেসেট, অর্থাৎ সংযোগকারী অবতল খাঁজ। সেন্ট্রাম সুগঠিত, অর্থাৎ এই যে অংশটুকু, এটা ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম বলা হচ্ছে, যেটি শক্ত কাঠামো গঠন করে কশরুকার ক্ষেত্রে তাকে বলা হচ্ছে সুগঠিত এবং হৃৎপিণ্ডাকার। ভার্টিব্রাল ফোরামেন গোলাকার এবং ছোট। ভার্টিব্রাল ফোরামেন মানে ভিতরে যে আমরা আগে যেটা দেখিয়েছি, ভার্টিব্রাল ফোরামেন যার আরেক নাম নিউরাল ক্যানেল, এটা এই চিত্রে দেখা যাচ্ছে না, আগের চিত্রে আমরা লক্ষ্য করেছি, সেটা ভার্টিব্রাল ফোরামেন আকার ছোট বলা হচ্ছে। স্পাইনাস প্রসেস লম্বা এবং নিম্নমুখী, এটিকে বলা হচ্ছে স্পাইনাস প্রসেস এবং সেটি নিম্নমুখী, লম্বা এবং নিম্নমুখী। ট্রান্সভার্স প্রসেস বড় এবং গদাকার, এটিকে বলা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস এবং সেটি খুবই প্রসারিত অবস্থায় থাকে, যা বক্ষ পিঞ্জর গঠন করতে সহায়তা করে। প্রতি পাশে 3টি করে আর্টিকুলার ফেসেট থাকে, অর্থাৎ বক্ষপিঞ্জরের যে বক্ষপিঞ্জরাস্থিগুলো রয়েছে বা রিবগুলো রয়েছে সেগুলোকে সংযুক্ত করার জন্য এই ফেসেটগুলো প্রতি পাশে 3টি করে আর্টিকুলার ফেসেট সেই রিবগুলোকে ধারণ করে এবং তার সাথে সংযোগ স্থাপন করে বক্ষপিঞ্জর গঠন করে। এবার যে বিষয়টি আসছে তাকে বলছি আমরা লাম্বার কশরুকা বা কটিদেশীয় কশরুকা, যার সংখ্যা 5টি। যথারীতি এই লাম্বার কশরুকার মধ্যেও তেমন কোনো গঠনগত পার্থক্য নেই, শুধু আকারগত পার্থক্য রয়েছে, একটু ছোট বড় হতে পারে, কিন্তু তাদের গঠন প্রকৃতিতে কোনো পার্থক্য নেই। আমরা যদি তাতে লক্ষ্য করি, এটি হচ্ছে আমরা আগেই বলেছি মানবদেহের যে কশরুকাগুলো রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ এবং সবচেয়ে মজবুত প্রকৃতির কশরুকা, এবং তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ভার্টিব্রাল বডি বৃক্ক আকার, এই লক্ষ্য করা এই যে এটাকে বলা হচ্ছে ভার্টিব্রাল বডি দেখতে কিডনি শেপ। আর এই যে লক্ষ্য করো এই ভিতরে যে এই ফাঁকা অংশকে তাকে বলছি নিউরাল ক্যানেল বা ভার্টিব্রাল ফোরামেন। 4 বাহুবিশিষ্ট স্পাইনাস প্রসেস বিদ্যমান, এই যে দেখো 1 2 3 4, এই 4 স্পাইনাস প্রসেস মানে স্পাইনের মতো কাটার মতো বর্ধিত অংশকে বলা হবে স্পাইনাস প্রসেস। তাহলে এই 1 2 3 4 এগুলোকে বলা হয় স্পাইনাস প্রসেস। আর এই যে নীল যে এই পাশের একটা অংশ এই পাশের অংশ, অর্থাৎ পাখি ডানার মতো দুই দিকে প্রসারিত যে অংশগুলো তাকে বলা হবে ট্রান্সভার্স প্রসেস। বলা হচ্ছে এগুলো সরু, পশ্চাৎ তলে মেমিলারি ও অ্যাক্সেসরি প্রসেস বিদ্যমান। ভার্টিব্রাল ফোরামেন গোলাকার এবং বা ত্রিকোণ, এটিকে বলা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, যার ভিতরে লক্ষ্য করো এই কশরুকাগুলো অর্থাৎ বিনোদনের প্রতিটি কশরুকার মধ্যেই কিন্তু এটি একটি কমন বৈশিষ্ট্য যে ভার্টিব্রাল ফোরামেন থাকে, এবং ফোরামেনের কাজটি কি? কাজ হচ্ছে মানবদেহের মস্তিষ্ক থেকে যে সুষুম্না কাণ্ডটি বেরিয়ে আসে সেটি মূলত এই ভার্টিব্রাল ফোরামেনের ভিতরে অবস্থান করে, এবং সেই ভার্টিব্রাল ফোরামেন মূলত এই সুষুম্না কাণ্ড নামক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অংশ, অসংবেদনশীল অংশ, সেটিকে সুরক্ষা প্রদান করে। এটা ভার্টিব্রাল বডি, ভার্টিব্রাল আর্চ, এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এটাকে বলা হচ্ছে আর্টিকুলার প্রসেস, এটাকে বলা হচ্ছে স্পাইনাস প্রসেস। এটাই হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। এবার মেরুদণ্ডের পরবর্তী যে অংশ তাকে বলছি আমরা স্যাক্রাল কশরুকা। তোমাদের ইতিপূর্বে আমি বলেছি যে এটি কোনো একক কশরুকা নয়, অর্থাৎ 5টি কশরুকা সম্মিলিতভাবে একটি ত্রিকোণাকার গঠন তৈরি করে, যাকে বলছি আমরা স্যাক্রাম। লক্ষ্য করো এই যে ছোট ছোট বিন্দুগুলো রয়েছে, ছোট ছোট ছিদ্রগুলো রয়েছে, এগুলো হচ্ছে এক একটা কশরুকার নিদর্শন। এটা একটি কশরুকা, এটি একটি কশরুকা, এই মোট 5টি কশরুকা এখানে পরস্পরযুক্ত হয়ে একটা ত্রিকোণাকার গঠন তৈরি করে, যাকে বলা হবে স্যাক্রাম। এটি মূলত 5টি স্যাক্রাল কশরুকার সমন্বয়ে গঠিত এবং এটাকে একক কশরুকা হিসাবেই গণ্য করা হয়। 5টি কশরুকা সংযুক্ত হয়ে স্যাক্রাম গঠন করে।
স্নায়ু নির্গমনের জন্য 4 জোড়া স্যাক্রাল ছিদ্র, এই যে এই ছিদ্রগুলো বলা হয় স্যাক্রাল ছিদ্র, সেগুলোর ভিতরে স্নায়ু প্রবেশ করে। একীভূত স্পাইনাস প্রসেস মধ্যরেখীয় ক্রেস্ট গঠন করে, এই যে 1 2 3, এই যে ক্রেস্ট, এগুলো মধ্যরেখীয় ক্রেস্ট গঠন করছে। মেরুদণ্ডকে সাপোর্ট করে এবং পেলভিসকে শক্ত দৃঢ় করে। পেলভিস, এটি একটা গুরুত্বপূর্ণ একটি শব্দ, যে পেলভিস। পেলভিস কি? শ্রোণীচক্র, তারপরে যে স্যাক্রাম পরস্পর যুক্ত হয়ে যে গামলা সদৃশ যে গঠনটি তৈরি করে, সেই গঠনটিকে বলা হবে পেলভিস। সেই পেলভিসটাকে গঠনে স্যাক্রাম সহায়তা করে। সবশেষে মেরুদণ্ডের সর্বশেষ অংশ, যাকে বলছি কক্সিজিয়াল কশেরুকা, যার সংখ্যা গড়ে 4টি, 3 থেকে 5টি, অর্থাৎ এটিকে বলা হয় লেজের লুপ্তপ্রায় অংশ। বিবর্তন অনুসারে আমরা এটাকে লেজের লুপ্তপ্রায় অংশ বলা হচ্ছে, যাকে বলা হচ্ছে পুচ্ছ কশেরুকা, যার সংখ্যা 3 থেকে 5টি। লক্ষ্য করো, সংযুক্ত অবস্থায় একে কক্সিক্স বলে বা লেজ অস্থি বলে। কোণাকার এবং অ্যাপেক্স, বেস, পেলভিস, ডর্সাল পৃষ্ঠ এবং পার্শ্বীয় বোর্ডার তার মধ্যে দেখা যায়, এবং বেস স্যাক্রামের নিচের প্রান্তের সাথে যুক্ত হয়ে ফাইব্রো কার্টিলেজানাস ডিস্ক দ্বারা সংযুক্ত হয়। এই হচ্ছে মেরুদণ্ডের গঠন। আমরা মেরুদণ্ডের গঠন আলোচনা শেষ করলাম। এবার লক্ষ্য করো, বক্ষীয় কঙ্কালের প্রথম অংশ ছিল করোটি, তার আলোচনা আমরা শেষ করলাম। দ্বিতীয় অংশ ছিল মেরুদণ্ড, সেটিও শেষ করলাম। এবার তৃতীয় যে অংশটি রয়েছে, যাকে বলা হচ্ছে বক্ষপিঞ্জর, সেটি আলোচনা করছি। লক্ষ্য করো, বক্ষপিঞ্জরের বর্ণনা যদি দিতে চাই, পশ্চাৎ দিকে থোরাসিক কশেরুকার ভার্টিব্রাল বডি এবং আন্তঃকশেরুকার ডিস্ক, এবং সম্মুখে স্টার্না, 12 জোড়া পশ্রুকা, 12টি কোস্টাল কার্টিলেজ সমন্বয়ে গঠিত। লক্ষ্য করো যে বক্ষপিঞ্জর কোনো একক অস্থি নয়, অনেকগুলো অস্থি পরস্পরের সাথে মিলিত হয়ে সেই বক্ষপিঞ্জরটি গঠিত হয়, যেখানে বলা হচ্ছে ভার্টিব্রাল বডি, অর্থাৎ বক্ষদেশীয় কশেরুকার যে ভার্টিব্রাল বডি, আন্তঃকশেরুকার ডিস্ক, সম্মুখ ভাগে স্টার্নাম, এই যে স্টার্না বলা হচ্ছে, এবং 12টি কোস্টাল কার্টিলেজের সমন্বয়, এই যে কোস্টাল কার্টিলেজ এবং পশ্রুকা, এই যে এগুলোকে বলা হচ্ছে পশ্রুকা, এগুলোকে বলা হচ্ছে কার্টিলেজ, এটাকে বলা হচ্ছে স্টার্নাম, আর পিছনে রয়েছে মেরুদণ্ডের বক্ষদেশীয় কশেরুকা অংশগুলো। এই সব কিছু মিলেই গঠিত হয় বক্ষপিঞ্জর। এবার আমরা দেখি স্টার্নামের, এটিকে বলা হচ্ছে স্টার্নাম। লক্ষ্য করো, এই যে মধ্যভাগের যে অংশগুলো, 1 2 3টা অংশ, স্টার্নামের মেনোব্রিয়াম, স্টার্নামের বডি, জিফোয়েড প্রসেস, এটা বলা হচ্ছে মেনোব্রিয়াম, বডি এবং জিফোয়েড প্রসেস। এই 3টি অংশ নিয়ে গঠিত হয় স্টার্নাম। পশ্রুকাকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি। প্রকৃত পশ্রুকা 7 জোড়া, অর্থাৎ যে পশ্রুকাগুলো সরাসরি কার্টিলেজের সাহায্যে স্টার্নামের সাথে যুক্ত হয়, তাদেরকে বলা হবে প্রকৃত পশ্রুকা। লক্ষ্য করো, 1 2 3 4 5 6 এবং 7, এরা সরাসরি, লক্ষ্য করো, এই হচ্ছে পশ্রুকা, এ হচ্ছে কার্টিলেজ, তারা স্টার্নামের সাথে যুক্ত, এই 7 পর্যন্ত। কিন্তু 7-এর পরে যে 8 9 10 11 এবং 12, এইগুলোকে, এই যে অপ্রকৃত পশ্রুকাগুলো 5 জোড়া, 7 জোড়া, মোট 7 আর 5, এর মধ্যে লক্ষ্য করো যে অপ্রকৃত, অর্থাৎ এরা সরাসরি যুক্ত হয় না, বরং তারা সপ্তমের সাথে যুক্ত হচ্ছে, এটি আবার অষ্টমের সাথে যুক্ত হচ্ছে, এটা নবমের সাথে যুক্ত হচ্ছে, পর্যায়ক্রমে। তাহলে এই প্রকৃত পশ্রুকা হচ্ছে 7 জোড়া, যারা সরাসরি কার্টিলেজের সাহায্যে যুক্ত হয় স্টার্নামের সাথে। অপ্রকৃত হচ্ছে যারা সরাসরি যুক্ত হয় না, বরং সপ্তম কার্টিলেজের সাথে যে যুক্ত হয়। আর তাছাড়া রয়েছে 11 এবং 12 নাম্বার যে পশ্রুকাগুলো রয়েছে, এগুলোকে বলা হয় ভাসমান, অর্থাৎ এগুলো মুক্ত অবস্থা থাকে, তার সাথে স্টার্নামের কোনো সংযোগ থাকে না, প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সংযোগ তার থাকে না, সেই জন্য তাকে বলা হবে ভাসমান পশ্রুকা। এবং অপ্রকৃত পশ্রুকার প্রথম যেগুলো
স্বপ্রসাদযুক্ত তাদেরকে বলা হচ্ছে বাটিপোকন্ড্রাল, এবং বাকিগুলো হচ্ছে বাসমান। এটা বলে এম্ব্রিয়াম, এটা বলে স্টার্নামের বডি, এটা বলে জিফার প্রসেস। তো লক্ষ্য করো, এগুলো হচ্ছে কোমলাস্থি, এ হচ্ছে বক্ষপিঞ্জর। লক্ষ্য করো, বক্ষপিঞ্জরের যদি আমরা আলোচনা করতে যাই, তার সাথে আরো যে বিষয়টি গুরুত্বপূর্ণ, এটি অনেকটা খাঁচার মতো, 12 জোড়া অস্থি আছে। এটি আমাদের অতি প্রয়োজনীয় অঙ্গ, হৃৎপিণ্ড, ফুসফুস ইত্যাদি বেষ্টন করে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এটি মূলত বক্ষপিঞ্জরের কাজ বা তাৎপর্য। উপাঙ্গিক কঙ্কাল, আমরা অক্ষীয় কঙ্কালের আলোচনা শেষ করলাম, যার 3টি অংশ ছিল, করটি, বক্ষপিঞ্জর এবং মেরুদণ্ড। এবার আলোচনা করব উপাঙ্গিক কঙ্কাল। উপাঙ্গিক কঙ্কালকে লক্ষ্য করো, আমরা যে বিভাজন করি, শ্রেণী বিভাগ করি, লক্ষ্য করো, বক্ষ অস্থিচক্র আছে, বাহু আছে, শ্রোণীচক্র আছে এবং পা রয়েছে। তার মানে অস্থিচক্র আছে এবং বাহু পা রয়েছে। বক্ষ অস্থিচক্র রয়েছে 4টি অস্থি, বাহুতে রয়েছে 7টি অস্থি, শ্রোণীচক্র রয়েছে 2টি অস্থি এবং পায়ে রয়েছে 60টি অস্থি। এই হচ্ছে উপাঙ্গিক কঙ্কালের অস্থির হিসাব। এখন আমরা দেখি সেগুলোর বর্ণনা। এটিকে বলা হচ্ছে ঊর্ধ্বাঙ্গ, এটা বলছে নিম্নাঙ্গ। অর্থাৎ এই বক্ষ অস্থিচক্র এবং হাত একত্রে বলা হবে ঊর্ধ্বাঙ্গ, এবং শ্রোণীচক্র এবং পা মিলে হবে নিম্নাঙ্গ। ঊর্ধ্বাঙ্গে রয়েছে কতগুলো? 64টি অস্থি, অর্থাৎ 60টি হচ্ছে হাতের অস্থি এবং 4টি হচ্ছে বক্ষ অস্থিচক্রের অস্থি। আর নিম্নাঙ্গে রয়েছে 62টি অস্থি, যার মধ্যে পায়ে রয়েছে 60টি এবং 2টি রয়েছে শ্রোণীচক্র। লক্ষ্য করো, এটিকে আমরা বলছি বক্ষ অস্থিচক্র, যার 4টি অস্থি, ডান পাশে ক্লাভিকল এবং স্কাপোলা। আমাদের পৃষ্ঠ অঞ্চলে যে ত্রিকোণাকার যে অস্থিটি রয়েছে তাকে বলা হবে স্কাপোলা, এবং সামনের দিকে যে দণ্ডাকার অস্থিটি রয়েছে, আনুভূমিকভাবে যে অস্থিটি আমরা লক্ষ্য করি, তাকে বলা হবে ক্লাভিকল। এটিকে অনেকেই মানে ওই বিউটি বোন নামেও আখ্যায়িত করে থাকে। স্কাপোলা 2টি, অর্থাৎ এই পৃষ্ঠ অঞ্চলে ত্রিকোণাকার অস্থি 1টি এবং 2টি, আর বলা হচ্ছে ক্লাভিকল এই যে সামনের 1টি অস্থি, 2টি অস্থি, মোট 4টি অস্থি। এবার যদি আমরা হাতের কথায় আসি, হাতের আলোচনায় আসি, লক্ষ্য করো, বাহু বা হাত, তার মধ্যে রয়েছে 7টি অস্থি, যার মধ্যে হিউমারাস আছে 2টি, ডান হাতে 1টি, বাম হাতে 1টি। রেডিয়াস রয়েছে 2টি, ডান হাতে 2টি রেডিয়াস, বাম হাতে 2টি রেডিয়াস। আলনা রয়েছে 2টি। কার্পাল রয়েছে 16টি। কার্পাল বলতে আমরা বুঝবো আমাদের যে হাতের যে কবজি, কবজির মধ্যে যে অস্থিগুলো রয়েছে তাদেরকে বলা হবে কার্পাল। প্রতিটিতে 4টি 4টি 8টি করে, মোট 16টি। মেটাকার্পাল মানে হচ্ছে আমাদের হাতের যে তালু, সেখানকার যে অস্থি, 5টি 5টি করে, মোট 10টি। এবং ফ্যালাঞ্জেস রয়েছে মোট 28টি। লক্ষ্য করো, এই যে এই অস্থির এই অংশে আছে 4 4 8টি কবজির অস্থি, কার্পাল, এগুলো বলে মেটাকার্পাল। ফ্যালাঞ্জেসকে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে। যেটি একেবারে গোড়ার দিকে তাকে বলা হচ্ছে প্রক্সিমাল ফ্যালাঞ্জেস, মাঝেটিকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্যালাঞ্জেস এবং ডিস্টাল ফ্যালাঞ্জেস। এই মোট 3 প্রকারের ফ্যালাঞ্জেস। লক্ষ্য করো, এটাকে বলা হিউমেরাস, এটির নাম রেডিয়াস, এটির নাম আলনা। এবার আমরা যদি শ্রোণীচক্রের আলোচনায় যাই, বলা হচ্ছে শ্রোণীচক্র 2টি ইনুমিনেট নামক, ইনুমিনেট এর বাংলা হচ্ছে নামবিহীন। নামবিহীন এটি তার নাম। অর্থাৎ শ্রোণীচক্রে যে 2টি অর্ধাংশ রয়েছে তার প্রতিটিকে বলা হবে ইনুমিনেট, এবং এই এক একটি অর্ধাংশের 3টি অংশ রয়েছে, যথা ইলিয়াম, ইস্ট্রিয়াম, পিউবিস।
লক্ষ্য করো, প্রতিটি অর্ধাংশকে বলা হবে ইনুমিনেট, এবং প্রতিটি অর্ধাংশে রয়েছে 3টি অংশ, যার একটি অংশ নাম ইলিয়াম, একটা অংশের নাম ইস্চিয়াম এবং আরেকটি অংশের নাম হচ্ছে পিউবিস। আর এই ইনুমিনেটের মধ্যে যে এই যে ছিদ্রটি থাকে তাকে বলা হবে অ্যাসিটাবোলাম। এই যে অবতল খাঁজটি, এই পাশে একটা অবতল খাঁজ, ওই পাশে একটি অবতল খাঁজ, যেই অবতল খাঁজগুলো ফিমারের মস্তকে ধারণ করে। এটা ডান, এটা বাম, এটা ডান পা, এটি বাম পাকে ধারণ করে, অর্থাৎ ফিমারের মস্তকে ধারণ করে, তাদেরকে বলা অ্যাসিটাবোলাম। আর এই অংশটিকে যে ছিদ্রটি রয়েছে তাকে বলা হবে অপরোটার ফোরামেন। ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস, অ্যাসিটাবোলাম, অপরোটার ফোরামেন। এবার আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। লক্ষ্য করো, এই শ্রোণীচক্রেরই আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে। লক্ষ্য করো, ইলিয়ামে রয়েছে ইলিয়াক ক্রেস্ট, ইস্চিয়ামে রয়েছে ইস্চিয়াটিক স্পাইন, পিউবিসে রয়েছে পিউবিক সিম্ফাইসিস, এবং পেলভিস, যেটা আমরা একটু আগে বলেছি, সার্কোইলিয়াক সন্ধি ও সার্কোকক্সিজিয়াল সন্ধি। লক্ষ্য করো, এই শ্রোণীচক্রে আলোচনা করতে গেলে এই বিষয়গুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইলিয়ামের যে উঁচু অংশগুলোকে বলা হচ্ছে ইলিয়াল ক্রেস্ট, এবং ইস্চিয়ামের যে একটা কাটার মতো অংশ রয়েছে তাকে বলা হচ্ছে ইস্চিয়াটিক স্পাইন, এবং পিউবিসের যে এই যে পিউবিস অংশের যে সংযোগ থাকে, যে অংশটুকু সংযোগস্থলটাকে বলা হচ্ছে, এই সংযোগটাকে বলা হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। আর এই সবটাকে লক্ষ্য করো, এই কক্সিজিয়াল কক্সিক্স, তারপরে এই যে স্যাক্রাম, এবং সে সব মিলে একত্রে। লক্ষ্য করো, দুই পাশের শ্রোণীচক্র, স্যাক্রাম ও কক্সিক্স মিলে যেই গামলা সদৃশ যে গঠনটি তৈরি করেছে তারই নাম হচ্ছে পেলভিস। আর সার্কো ইলিয়াক সন্ধি, সার্কো কক্সিজিয়াল সন্ধি। সার্কো ইলিয়াক বলতে বুঝবো আমরা ইলিয়ামের সাথে স্যাক্রামের যে এই সন্ধি, অর্থাৎ এই সন্ধিটাকে বলা হবে সার্কো ইলিয়াক। আর সার্কো কক্সিজিয়াল অর্থাৎ এই স্যাক্রামের সাথে কক্সিক্সের যে সন্ধি তাকে বলা হবে সার্কো কক্সিজিয়াল সন্ধি। যেমন ইলিয়াক ক্রেস্ট, ইস্চিয়াটিক স্পাইন, এটা বলা হচ্ছে পিউবিক সিম্ফাইসিস, এটা বলা হচ্ছে স্যাক্রাম, এটা বলা হচ্ছে কক্সিক্স। লক্ষ্য করো, এই সন্ধিকে বলা হচ্ছে সার্কো ইলিয়াক সন্ধি, এবং এটাকে বলা হচ্ছে সার্কো কক্সিজিয়াল সন্ধি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবার আমরা আসি পায়ের আলোচনায়। পায়ে কি আছে? 60টি অস্থি। ফিমার রয়েছে 2টি, টিবিয়া রয়েছে 2টি, ফিবুলা 2টি, প্যাটেলা 2টি, টার্সাল 14টি, মেটাটার্সাল 10টি, ফ্যালাঞ্জেস 28টি। এই মোট 60টি অস্থি। লক্ষ্য করো, এই অস্থিগুলোর মধ্যে এটা বলা হচ্ছে ফিমার, এটাকে বলা হচ্ছে প্যাটেলা, এটাকে বলা হচ্ছে টিবিয়া, এটাকে বলা হচ্ছে ফিবুলা, এগুলো বলা হচ্ছে টার্সাল। টার্সাল এবং কার্পাল, এই জায়গায় একটি জিনিস খুব লক্ষণীয়। আমাদের হাতের মধ্যে কবজি অঞ্চলে থাকে যাকে বলা হচ্ছে কার্পাল, যার সংখ্যা 16টি, প্রতি হাতে 8টি করে, মোট 16টি। কিন্তু পায়ের ক্ষেত্রে আমাদের যে পায়ের যে অংশটিকে রয়েছে, যে স্থানে কার্পাল থাকার কথা সেখানে তাকে বলছে মেটাকার্পাল, তার সংখ্যা হচ্ছে 14টি, দুটো কম। তাহলে টোটাল সংখ্যাটা মিলল কিভাবে? মিলল সেইভাবে যে এক্ষেত্রে প্যাটেলা নামে একটি অস্থি রয়েছে, প্রত্যেক পায়ে প্যাটেলা নামে অস্থি রয়েছে। এদিকে দুটো কম, কিন্তু এদিকে আবার দুটো বেশি, সেজন্য হাত এবং পায়ের অস্থি সংখ্যা সমান হয়ে থাকে। এটাকে বলে মেটাটার্সাল ফ্যালাঞ্জেস। শেষ করলাম আজকের আলোচনা। যথারীতি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আজকের বাড়ির কাজ একটি সৃজনশীল প্রশ্ন, একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ। চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো এবং সেই চিত্রের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর তৈরি করো, খাতায় লিখে নাও, এবং যখন কলেজ খুলবে তখন আমাদেরকে দেখাও, যাতে আমরা বুঝতে পারি তোমরা সেই ক্লাসটি অনুসরণ করেছো এবং সেই সৃজনশীল যে প্রশ্নটি করে দিয়েছি সেগুলো তোমরা সমাধান করতে পেরেছো।
সবাইকে অনেক শুভকামনা জানাচ্ছি এবং আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে সে আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।